আইএফএ কনসালটেন্সি এবং এমইসি কর্তৃক আয়োজিত আজকের এই ন্যাশনাল জাকাত কনফারেন্স 2025-এ উপস্থিত সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জুবায়ের আবদুল্লাহ আজকের আলোচনায় থাকছি, সিনিয়র শরিয়া কনসালটেন্ট এবং কনসালটেন্সি ডিপার্টমেন্টের হেড আইএফএ কনসালটেন্সি। পাশাপাশি সুপরিচিত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুর ঢাকায় মুফতি এবং সিনিয়র মুহাদ্দিস হিসাবে কর্মরত আছি। এছাড়াও একাধিক আর্থিক প্রতিষ্ঠানে শরিয়া অ্যাডভাইজারি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছি। আজকের প্রথম সেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা থাকবে জাকাতযোগ্য সম্পদগুলো কী কী, কোন কোন সম্পদে জাকাত ফরজ হয় না, নিসাবের পরিচিতি কী, জাকাত বর্ষ কী, এবং নিসাব নিয়ে আমাদের কিছু প্রচলিত ভুল এবং এর সমাধান কী, এ সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, জাকাতযোগ্য সম্পদগুলো কী কী? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ধরনের সম্পদের মাঝেই জাকাত ফরজ করেননি। সম্পদের মৌলিক মালিকানা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পদগুলো ব্যবহার করতে দিয়েছেন। আমাদের মালিকানা হলো প্রতিনিধিত্বমূলক মালিকানা। তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সম্পদের উপর জাকাত ফরজ করেননি, কিছু সম্পদের উপর জাকাত ফরজ করেছেন। আমরা যদি দেখি, আমাদের যে সকল সম্পদ আমরা ওন করি এর মধ্যে জাকাতযোগ্য সম্পদ হলো 7টি। প্রথমে হলো টাকা অথবা যে কোনো কারেন্সি, ফরেন কারেন্সি, এরপরে স্বর্ণ, তৃতীয় রূপা, এরপর ব্যবসায়িক পণ্য। এছাড়াও ফসলের জাকাত ফরজ হয়, ভূগর্ভস্থ সম্পদের জাকাত ফরজ হয় এবং বিশেষ পশুর উপরও জাকাত ফরজ হয়। তবে আমাদের দেশে প্রচলিত এবং বহুল প্রচলিত জাকাতযোগ্য সম্পদ হলো 4টি, অর্থাৎ টাকা পয়সা, স্বর্ণ, রূপা এবং ব্যবসায়িক পণ্য। তো আমি প্রথম সেশনে এই 4টি সম্পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও আমাদের পরবর্তী সেশনে ফসলের জাকাত সম্পর্কে আলোচনা হবে। আর ভূগর্ভস্থ সম্পদ যেহেতু আমাদের সমাজের প্রচলন নেই, তো এর আলোচনা হবে না। আর পশুর যেই জাকাত, পশুর বা বিশেষ পশুর যেই জাকাত, সেটা আসলে আমাদের সমাজে প্রচলন নেই। বিশেষ পশু বলতে উদ্দেশ্য হলো এমন পশু যেগুলো বছরের অধিকাংশ সময় মাঠে ময়দানে বিচরণ করে। তো সেগুলো যেহেতু আমাদের সমাজে নেই, তো এর আলোচনাও আমরা করব না। তবে আমাদের সমাজে যেই পশুর খামারগুলো রয়েছে সেগুলো মূলত ব্যবসায়িক পণ্যের আলোচনার মাঝেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হলো স্বর্ণ এবং রূপার জাকাত। স্বর্ণ এবং রূপার জাকাত এটি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা তাওবার 34 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, জাকাত আদায় করে না, তো আপনি তাদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দিন। তো এই আয়াত থেকে স্বর্ণ এবং জাকাত ফরজ হওয়ার বিষয়টি আমরা কোরআন থেকে জানতে পারি। তো স্বর্ণ এবং রূপা আমাদের কাছে কিভাবে থাকতে পারে সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, স্বর্ণ এবং রূপা এটা সর্ব অবস্থায় জাকাতযোগ্য সম্পদ। এটা যে কোনোভাবে যে কোনো অবস্থায় আমার মালিকানায় থাকতে পারে। এটা হয় আমার নিজের কাছে থাকতে পারে, অথবা ধরুন আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমি সেটা ক্রয় করেছি, অথবা বিবাহ করব স্ত্রীকে মোহর হিসাবে দেওয়ার জন্য সেটা ক্রয় করেছি। এই সব কিছুই জাকাতযোগ্য সম্পদ। এটা অলংকারের আকৃতিতে থাকতে পারে, বিস্কিট বা বারের আকৃতিতে থাকতে পারে, এটা স্বতন্ত্রভাবেও থাকতে পারে অথবা অন্য কোনো বস্তুর সাথেও থাকতে পারে। যেমন ধরুন একটা কলমের সাথে হয়তো কলমের কোনো একটা অংশ স্বর্ণের তৈরি, অথবা পোশাকের বোতাম সেটা স্বর্ণের তৈরি। মোট কথা এগুলো জাকাতযোগ্য সম্পদ। এটা নিজের কাছে থাকুক অথবা অন্যের কাছে থাকুক অথবা লকার্সে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত হোক, সর্ব অবস্থায় এগুলো জাকাতযোগ্য সম্পদ। ব্যবহৃত অলংকারের বা স্বর্ণ অলংকার যেগুলো সাধারণত অর্নামেন্টস হিসাবে আমাদের সমাজে প্রচলিত, সেটা কি জাকাতযোগ্য সম্পদ? তো এ ব্যাপারে সালাফ থেকে কিছুটা মতভিন্নতা আমরা দেখি। তবে এ ব্যাপারে অগ্রগণ্য মতামত হলো এগুলোও জাকাতযোগ্য সম্পদ। এ প্রসঙ্গে আমি সুনানে আবু দাউদের 1563 নং হাদিস উল্লেখ করতে পারি। একবার এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তার হাতে একটা মোটা বালা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে, তুমি কি এই সম্পদে জাকাত দাও? তো তিনি বললেন যে, না, আমি তো জাকাত দেই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াসুররুকি আন ইউসাউইরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইনি মিন নার।
তুমি যে জাকাত দিচ্ছ না, তুমি কি এটা পছন্দ করো যে এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে 2টি চুরি পরিয়ে দিবেন? তো এই হাদিস থেকে ব্যবহৃত অলংকারের জাকাতের বিষয়টি প্রমাণিত হয়। এছাড়া আমরা সৌদি আরবের আল্লাজনাতুদ দাইমা বা পার্মানেন্ট কমিটি ফর স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতা, তাদের যে রেজুলেশন, সেই রেজুলেশনও দেখতে পাই, তারাও এর জাকাতের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন। জাকাতযোগ্য সম্পদের দ্বিতীয় প্রকার হলো টাকা বা বিভিন্ন ধরনের কারেন্সি। তো বিভিন্ন ধরনের কারেন্সি তো নববী যুগে ছিল না, তো এগুলো জাকাতযোগ্য সম্পদ কেন? দেখুন, নববী যুগে স্বর্ণ এবং রূপার মুদ্রা ছিল, তো সেগুলো ছিল মিডিয়াম অফ এক্সচেঞ্জ। বর্তমানে কাগজি মুদ্রাও এর পরিবর্তে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এবং কাগজি মুদ্রা জাকাতযোগ্য সম্পদ এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি 5টি আন্তর্জাতিক ফিকহি ফোরামের রেজুলেশন রয়েছে। ইসলামী ফিক একাডেমি জিদ্দা, হাইয়াতু কিবারুল উলামা, ইসলামী ফিক একাডেমি মক্কাতুল মুকাররমা, ইসলামী ফিক একাডেমি ইন্ডিয়া এবং অফিসারি স্ট্যান্ডার্ড। তো নগদ টাকা বা কারেন্সি এগুলো জাকাতযোগ্য সম্পদ। তো এগুলো আমাদের কাছে বিভিন্ন শেপে থাকতে পারে। তো কিভাবে থাকতে পারে? যেমন ধরুন, নিজের কাছে রক্ষিত টাকা, এটা যে কোনো উদ্দেশ্যেই সেভিংস হতে পারে। যেমন ধরুন, হজ করার জন্য কেউ সেভিংস করলো, কুরবানি দেওয়ার জন্য সেভিংস করলো, অথবা বাড়ি নির্মাণের জন্য করলো, অথবা বিবাহের জন্য সঞ্চয় করে রাখলো। এসব কিছুই জাকাতযোগ্য সম্পদ। তবে এর মধ্যে এক্সেপশন হলো, যদি উপস্থিত প্রয়োজন পূরণের জন্য কোনো মাসিক খরচ আমার কাছে থেকে থাকে। ফর এক্সাম্পল, ধরুন আমি এই মাসে স্যালারি পেলাম, আর আজকে আমার জাকাত বর্ষ পূরণ হলো, তো এই মাসে যেগুলো আমার ব্যয় হয়ে যাবে, ধরুন বাজার সদাইয়ের কাজে, অথবা বাসা ভাড়ার কাজে, অথবা ফ্যামিলির বিভিন্ন তাৎক্ষণিক প্রয়োজন পূরণের কাজে, তো সেগুলো বাদ দিয়ে আমি জাকাতের হিসাব করব। এগুলো মূলত মৌলিক প্রয়োজন বা হাজাতে আসলিয়ার অন্তর্ভুক্ত। সুতরাং হাজাতে আসলিয়া বাদ দিয়ে বাকি যে সেভিংসগুলো আছে, সেটা যেই পারপাসে হোক না কেন, সেগুলো জাকাতের হিসাব করতে হবে। এরপরে ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন অ্যাকাউন্টে আমাদের বিভিন্ন ধরনের টাকা থাকতে পারে। এগুলো যে কোনো ধরনের সেভিংস অ্যাকাউন্ট, ডিপিএস অথবা এফডিআর অথবা যে কোনো শেপে থাকতে পারে, সেগুলো জাকাতযোগ্য সম্পদ। তবে এখানে উল্লেখ্য একটা বিষয়, সেটা হলো অনেক সময় সুদী ব্যাংকে আমাদের টাকা থাকে। তো সেই প্রসঙ্গে আলোচনা করছি না, এখানে মূল যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো সুদী ব্যাংকের মধ্যে আমাদের যে টাকা থাকে, এই টাকার মূল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট জাকাতযোগ্য সম্পদ। তবে ওই অ্যাকাউন্টে যদি কোনো সুদ থাকে বা ইন্টারেস্ট থাকে, সেটা পুরোটাই সাদাকা করে দিতে হবে। ইন্টারেস্টের ক্ষেত্রে 100% সাদাকা করতে হবে, সেখানে 2.5%-এর কোনো বিষয় না। এরপরে হলো দোকান, বাড়ি, গাড়ি ইত্যাদি থেকে বা বিভিন্ন উৎস থেকে আমরা ভাড়া বাবদ বিভিন্ন টাকা পেয়ে থাকি, সেটাও আমাদের জাকাতযোগ্য সম্পদ। ব্যবসার জন্য আমাদের বিভিন্ন ইনভেস্টমেন্ট থাকে। তো ব্যবসার জন্য যে ইনভেস্ট করা হলো, সেই ইনভেস্টমেন্টের বিপরীতে যে পরিমাণ জাকাতযোগ্য সম্পদ, সেটারও জাকাত হিসাব করতে হবে। অনেক সময় আমরা বন্ড, ডিবেঞ্চার, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র ইত্যাদি ক্রয় করে থাকি। তো এগুলোর অধিকাংশগুলোই বা সবগুলোই সুদী ইনস্ট্রুমেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য ধরে জাকাতের হিসাব করব, আর সুদের যে পরিমাণ সেটা সাদাকা করে দিতে হবে। এরপর জীবন বিমায়, অনেক সময় জীবন বিমাতে বিভিন্ন প্রিমিয়াম জমা দেওয়া হয়। তো জীবন বিমাতে প্রথম 2 বছরের যে প্রিমিয়াম, সেটা সাধারণত ফেরত পাওয়া যায় না। তো প্রথম 2 বছরের পরে যে প্রিমিয়ামগুলো জমা হয়, সেটা পরবর্তীতে সুদ সহ রিটার্ন দেওয়া হয়। তো এই ক্ষেত্রে শরিয়ার বিধান হলো, আমি এই ক্ষেত্রে প্রথম 2 বছরের পরের যে অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমি জাকাত হিসাবে কাউন্ট করব, আর বাকি যে সুদ বাবদ যা পাওয়া হবে, সেটা সওয়াবের নিয়ত ছাড়া সাদাকা করে দিতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগকৃত অর্থ, এটা যখন কোম্পানি জাকাত আসবে, সেখানে আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি, অর্থাৎ আমার কাছে যদি ডলার থাকে বা ইউরো থাকে অথবা অন্য কোনো কারেন্সি থাকে, তো যেই দিন জাকাত বর্ষ পূর্ণ হয়েছে, সেই দিনে তার মার্কেট রেট হিসাব করে আমি জাকাত দিব। ব্যাংক গ্যারান্টি, আমরা বিভিন্ন কাজের জন্য ব্যাংক গ্যারান্টির প্রয়োজন পড়ে। তো ব্যাংক গ্যারান্টিতে হিসাবে আমরা যেই অর্থ প্রদান করেছি, সেই অর্থেরও জাকাত দিতে হবে, যেহেতু এই টাকাটা ফেরতযোগ্য। অনুরূপভাবে একজন বিক্রেতা, তিনি যখন কোনো একটা জমি বিক্রি করে বাইনা হিসাবে কিছু টাকা নিয়ে রাখেন, তো সেই টাকাটাও জাকাতযোগ্য সম্পদ। বিভিন্ন কাজের জন্য জামানত হিসাবে টাকা দিতে হয় এবং সেই টাকাটা ফেরতযোগ্য, তো সেই জামানত হিসাবে টাকাটারও জাকাত দিতে হবে। সিকিউরিটি মানি, আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন বাসা অথবা দোকান ভাড়া নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি মানি দেওয়া হয়। তো সিকিউরিটি মানির ক্ষেত্রে যদি টাকাটা পরবর্তীতে ফেরতযোগ্য হয়, তাহলে সেই সিকিউরিটি মানির জাকাতও আমাকে দিতে হবে। তবে অনেক সময় আমরা দেখতে পাই যে বাসা ভাড়ার ক্ষেত্রে বিশেষত, যে অগ্রিম 2 মাসের রেন্ট সেটা দেওয়া হয় এবং সেটা ফেরতযোগ্য থাকে না, বরং যখন বাসা ছেড়ে দেওয়া হয় তখন সেটা সমন্বয় করা হয়।
যদি এটা অগ্রিম ভাড়া হিসাবে দেওয়া হয় তাহলে সেটার আবার জাকাত দিতে হবে না, কিন্তু সিকিউরিটি মানি যেটা ফেরতযোগ্য, যেটা আমি ফেরত পাবো, ওটার মালিকানা যেহেতু আমার, এই জন্য আমাকে জাকাত দিতে হবে। উসুলযোগ্য ঋণ, অর্থাৎ আমি কাউকে ঋণ দিয়েছি, সেই ঋণ গ্রহীতা স্বীকার করছে এবং আমার পাওয়ারও আশা আছে, তো এই জাতীয় ঋণের জাকাত দিতে হবে। তবে ঋণটা যদি এমন হয় যেটা পাওয়ার কোনো আশা নেই, ঋণ গ্রহীতা এটাকে স্বীকার করে না, আমার কাছে কোনো এভিডেন্স নেই সেটাকে প্রুফ করার জন্য, তাহলে সেই ঋণটা আমি তখন মাইনাস করতে পারবো। বকেয়া মূল্য, অনেক সময় আমরা পণ্য বিক্রি করি, বিক্রি করার পর বকেয়া মূল্য এগুলো পাওনা থাকে, সেই বকেয়া মূল্যেরও জাকাত দিতে হবে। অগ্রিম বিক্রয় চুক্তিতে, যেমন সালাম চুক্তি বা ইস্তিসনা চুক্তিতে যে অর্থ বা যে টাকাটা নেওয়া হয় সেই টাকাটাও জাকাত দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের দুইটা দিক, একটা হলো যে কম্পালসারি প্রভিডেন্ট ফান্ড, যদি কম্পালসারি প্রভিডেন্ট ফান্ড হয় তাহলে সেটা জাকাতযোগ্য সম্পদ বর্তমানে নয়, বরং যখন চাকরি শেষে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবে তখন সেটা নেশাব পরিমাণ যদি হয় বা তার আগে থেকে নেশাব থাকে তো সেটার সাথে অ্যাড করে সে জাকাত দিবে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডে যে ঐচ্ছিক অংশটা কাটানো হয় সেটা আমি হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। এবার আমরা ব্যবসায়িক পণ্যের জাকাতের বিষয়টা দেখব। ব্যবসায়িক পণ্য এটা জাকাতযোগ্য সম্পদ। আমরা হাদিস দেখি, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আইয়া মুরানা আন্নুখরিজা সদাকাতা মিনাল্লাযী নুইদ্দু লিল বাইঈ, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে যেই পণ্য প্রস্তুত করা হয়েছে তার জাকাত আদায় করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এখন ব্যবসায়িক পণ্য বলতে কি বোঝায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বোঝার বিষয়। দেখুন, ব্যবসায়িক পণ্য এটা একটা বিশেষ ডেফিনেশনের রয়েছে। ব্যবসায়িক পণ্য বলতে আমরা এমন জিনিসকে মিন করব যেটা মূলত বিক্রির নিয়তে কেনা হয়েছে এবং কোনো ক্রয় অথবা কোনো বিনিময় সূত্রে সেটা লাভ করা হয়েছে। তাহলে সেটা যদি কোনো বিনিময় সূত্রে লাভ করা না হয়, যেমন ধরুন কেউ উত্তরাধিকার সূত্রে একটা অ্যাসেট পেল, অথবা ধরুন কেউ গিফট হিসাবে কোনো একটা অ্যাসেট পেল, তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে গণ্য হবে না। তাহলে ব্যবসার পণ্য হওয়ার জন্য কি লাগবে? মৌলিকভাবে এই তিনটি শর্ত যদি পাওয়া যায় একই সাথে, তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে। প্রথম শর্ত হলো যে ক্রয় অথবা অন্য কোনো বিনিময় সূত্রে সেই বস্তুটার মালিক হওয়া। দ্বিতীয় শর্ত হলো যে ক্রয় করার সময় সেটা ব্যবসার নিয়ত করা, অর্থাৎ যখন সে মালিক হলো, এই মালিক হওয়ার সময় সে এটাকে বিক্রি করে লাভ করা তার উদ্দেশ্য থাকবে। এখন পরবর্তীতে সেটা সে লাভেও বিক্রি করতে পারে অথবা লাভ ছাড়াও বিক্রি করতে পারে। আর তৃতীয় হলো যে জাকাত বর্ষ পূর্ণ হওয়ার আগে সেই নিয়ত কোনোভাবেই পরিবর্তন না হওয়া। তাহলে এই তিনটা শর্ত যদি আমরা বুঝে থাকি, তাহলে পরবর্তী কেসটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা এটার উত্তর দিবেন। কেসটি হলো, একটি বস্তু ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, পরবর্তীতে বিক্রির পূর্বে নিয়ত বা উদ্দেশ্য পরিবর্তন করা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে সেটি আর বিক্রি করবে না, ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, তো এটা কি ব্যবসার সম্পদ হবে? কেন হবে না? নিয়ত পরিবর্তন হয়েছে। আমরা আগে স্লাইডে যে আলোচনা করেছিলাম তৃতীয় শর্ত, সেই তৃতীয় শর্ত এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় কেস, একটি বস্তু ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, পরবর্তীতে নিয়ত বা উদ্দেশ্য পরিবর্তন করা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে সেটি বিক্রি করে দিবে, এটা ব্যবসার সম্পদ হবে? কেন হবে না? কেনার সময় ব্যবসার নিয়ত ছিল না, অর্থাৎ দ্বিতীয় যে শর্ত সেই দ্বিতীয় শর্ত এখানে অনুপস্থিত। মাশাআল্লাহ। এবার ব্যবসার পণ্য আমাদের সমাজে কিভাবে থাকতে পারে আমরা একটু দেখি। ধরুন ব্যবসার পণ্য কি মূল যে পণ্য, অর্থাৎ আমি যেটার বিজনেস করি, ধরুন আমি চানাচুর বিস্কিট এগুলোর বিজনেস করি, তাহলে এটা হলো মূল পণ্য। পণ্যের মূল কাঁচামাল, অর্থাৎ যেই বস্তু দিয়ে পণ্যটা তৈরি করা হয়, যেমন ধরুন বিস্কিট তৈরি করার জন্য ময়দা লাগবে, চিনি লাগবে ইত্যাদি, তো এটাও জাকাতযোগ্য সম্পদ। পণ্যের এমন উপাদান যা মূল নয় তবে পণ্যের সেই উপাদানের প্রভাব বা ইফেক্ট থেকে যায়, যেমন ধরুন কাপড়, আমার বিজনেসের মূল আইটেম হলো কাপড়, কিন্তু কাপড়টাকে রং করার জন্য আমি বিভিন্ন রং কিনেছি, তো রংটা সরাসরি আমার বিজনেস প্রোডাক্ট না, কিন্তু এই রংটার প্রভাব বা ইফেক্ট কাপড়ের মধ্যে থেকে যায়, তাহলে এই রঙেরও হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। পণ্য প্যাকেজিং করার জন্য ক্রয়কৃত বিশেষ পলিথিন, অর্থাৎ বিশেষ পলিথিন বা বিশেষ গিফট পেপার বা বিশেষ ব্যাগ বা বিশেষ প্যাকেট, যেটা আসলে পণ্যের ভ্যালু অ্যাড করে, আলাদা মূল্য বৃদ্ধি করে, সেটাও জাকাতযোগ্য সম্পদ। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে ওভারহেড কস্ট, বা ধরুন যে কোনো একটা পণ্য কেউ দিতে গেলে পলিথিনে দিতে হয়, তো সেটা আবার হিসাবে আসবে না, সেটা জাকাতযোগ্য সম্পদ না। যেই প্যাকেজিংটা বা যেই কাগজ বা যেই গিফট পেপারটা পণ্যকে আলাদা একটা ভ্যালু দেয়, সেটা জাকাতযোগ্য সম্পদ। এরপর হলো এমন পণ্য যা এখনও
তৈরির প্রসেসে আছে, অর্থাৎ প্রসেসিং গুডস, অর্থাৎ ধরুন আটা বা ময়দা এটা খামিরা হয়ে গিয়েছে, বিস্কিট তৈরি হবে, এখনও হয়নি, তো এটাও জাকাতযোগ্য সম্পদ। এমন পণ্য যা ক্রয়ের পর বিক্রেতার কাছে বিক্রেতার দায়মুক্ত হয়ে ক্রেতার রিস্কে আছে, যেমন পণ্য শিপে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ পণ্যটা বিক্রি করা হলো, বিক্রেতা সেটা বিক্রি করে দিয়েছেন, ক্রেতা এখনও হাতে বুঝে পাননি, কিন্তু বিক্রেতার রিস্ক শেষ, ক্রেতার রিস্কে চলে গেছে। তো যেহেতু ক্রেতার রিস্কে চলে গিয়েছে, সুতরাং ক্রেতা হিসাবে সেই পণ্যটা হিসাব করে জাকাত দিতে হবে। আরও কিছু আমরা উদাহরণ দেখতে পারি, যেমন আমাদের সমাজে বিভিন্ন গরু, মহিষ বা ছাগল আমরা দেখি, যেগুলো ফ্যাটেনিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন খামারে প্রতিপালন করা হয়। তো যেহেতু এই পণ্যগুলোকেই বিক্রি করা হয়, তো সুতরাং এইগুলো ব্যবসায়িক পণ্য। তাহলে গবাদি পশুর জাকাত আমাদের সমাজে দুই ধরনের হতে পারে। একটা হলো যেই গবাদি পশুগুলোকে বিক্রি করা উদ্দেশ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই পশুগুলো ব্যবসায়িক পণ্য হিসেবে জাকাত দিবে। আবার কিছু কিছু ফার্মে আমরা দেখি যে এখানে মূল উদ্দেশ্য হলো দুধ বিক্রি করা, বা পোলট্রি ফার্মে দেখা যায় যে মূল উদ্দেশ্য হলো ডিম বিক্রি করা, মুরগি বিক্রি করা না। তো সেই ক্ষেত্রে দুধ এবং ডিমের জাকাত দিবে, সেই ক্ষেত্রে ওই গরু অথবা মুরগির জাকাত আসবে না। এরপর হলো বিভিন্ন ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ইনট্যাঞ্জেবল অ্যাসেট আমরা আমাদের সমাজে দেখি, ধরুন বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকতে পারে, অ্যাপস থাকতে পারে। তো এগুলো যদি কেনা হয় এটা সেল করে প্রফিট করার জন্য, তাহলে তো এটা জাকাতযোগ্য সম্পদ। তবে যদি কোথাও ইনভেস্ট করা হয়, এই বিভিন্ন অ্যাপস তৈরির ব্যাপারে, অ্যাপ তৈরিতে ইনভেস্ট করা হয় বা সফটওয়্যার তৈরিতে ইনভেস্ট করা হয়, তো সেটা জাকাতযোগ্য সম্পদ কিনা এ ব্যাপারে স্কলারদের মাঝে দুই ধরনের মতামত আছে। তো এই ক্ষেত্রে জাকাতযোগ্য সম্পদ ধরাটাই বেটার। বাকি কোথাও যদি এরকম হয় যে যেখানে আমরা জাকাতযোগ্য সম্পদ ধরতে পারছি না, কেন ওইটা মার্কেটে ওটার ভ্যালু নেই, তো সেই বিষয়গুলো স্কলারদের সাথে আলোচনা করে কেস টু কেস সিদ্ধান্ত নিতে হবে। এরপরে হলো যে পণ্য কাউকে কমিশনের বিনিময়ে বিক্রি করে দিতে বলা হয়েছে, তো সেটাও জাকাতযোগ্য সম্পদ। তাহলে এবার আমরা দেখব ব্যবসার ক্ষেত্রে কোন কোন বস্তু জাকাতযোগ্য সম্পদ না। যেমন ধরুন পণ্য পরিবহনের উদ্দেশ্যে ব্যবহৃত মালিকানাধীন গাড়ি, পণ্য মাপার মেশিন, পণ্য সংরক্ষণের জন্য আলমারি, সেলফ, ফ্রিজ, পণ্য পরিষ্কার করার জন্য ব্যবহৃত কাঁচামাল, প্রতিষ্ঠানের বিভিন্ন মেশিনারিজ, যন্ত্রপাতি, চেয়ার, টেবিল, ফার্নিচার, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি, প্রতিষ্ঠানের মালিকানাধীন স্থাবর সম্পত্তি, ব্যবসার উদ্দেশ্য নেই এমন যে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি, এগুলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে জাকাতযোগ্য সম্পদ না। ব্যক্তির ক্ষেত্রে কোন কোন জিনিস জাকাতযোগ্য সম্পদ না, যেমন ধরুন ব্যক্তিগত কাজের জন্য ব্যবহৃত মালিকানাধীন গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, এগুলো জাকাতযোগ্য সম্পদ না। ব্যবসার উদ্দেশ্য ব্যতীত যে কোনো স্থাবর সম্পদ কেনা হয়েছে, এটাও জাকাতযোগ্য সম্পদ না। ব্যবহৃত মূল্যবান ফার্নিচার, যেমন ধরুন ইলেকট্রনিক্স, বিভিন্ন গ্যাজেট, শোপিস অথবা ডেকোরেশনের আইটেম, এগুলো জাকাতযোগ্য সম্পদ না। ব্যবসার উদ্দেশ্য ছাড়া ব্যবহারের জন্য অথবা ধরুন সঞ্চয়ের জন্য সংগৃহীত হীরা, প্লাটিনাম, মুক্তা, বিভিন্ন দামি পাথর, এগুলোও জাকাতযোগ্য সম্পদ না। প্রয়োজনের অতিরিক্ত কোনো পোশাক যদি থাকে, প্রসাধনী থাকে, ক্রোকারাইজ আইটেম থাকে, এগুলোও জাকাতযোগ্য সম্পদ না। অনেক সময় বিভিন্ন ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি কেনা হয় ভাড়ার উদ্দেশ্যে, তো ভাড়ার টাকা নেশাব পরিমাণ হলে সে টাকার উপর জাকাত আসবে, কিন্তু ভাড়ার উদ্দেশ্যে ব্যবহৃত ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি, এটা জাকাতযোগ্য সম্পদ না। অনেক সময় বিভিন্ন এমপ্লয়িদের স্যালারি বকেয়া থাকে, তো বকেয়া স্যালারিও হাতে আসার আগে জাকাতযোগ্য সম্পদ না। অনেক সময় পার্সোনাল কোনো আমি একটা অ্যাসেট বিক্রি করলাম, ফর এক্সাম্পল আমার ল্যাপটপটা বিক্রি করে দিয়েছি, আমার মোবাইল ফোনটা বিক্রি করে দিয়েছি, আমার ব্যক্তিগত একটা জমি ছিল সেটা বিক্রি করে দিয়েছি, তো এই বিক্রির মূল্যটা এখনও আমার হাতে আসেনি, এটাও জাকাতযোগ্য সম্পদ না, কারণ এটা ব্যবসায়িক পণ্য না। তো এই বস্তুগুলো জাকাতযোগ্য সম্পদ না, আমরা এই বিষয়গুলো জানলাম। এবার জাকাতযোগ্য সম্পদ কেন্দ্রিক কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। জাকাতযোগ্য সম্পদগুলো আমরা জানলাম। তো আমাদের দেশে বহুল প্রচলিত জাকাতযোগ্য সম্পদ কয়টি? কি কি? ব্যবসায়িক পণ্য। তো এইগুলো থাকলেই কি জাকাত ফরজ? না, এগুলো থাকলেই জাকাত ফরজ না, বরং এর জন্য কিছু শর্ত রয়েছে, শর্তগুলো আমরা এখন আলোচনা করব। তো জাকাতযোগ্য সম্পদের ক্ষেত্রে কিছু শর্ত, প্রথম শর্ত, তিনটি শর্ত আমরা আলোচনা করতে পারি। প্রথম শর্ত হলো পূর্ণ মালিকানা, অর্থাৎ যেই বস্তুটার জাকাত দিতে হবে ওই বস্তুর ফুল ওনারশিপ বা মালিকানা আমার থাকতে হবে, পাশাপাশি সেটা দখল আমার থাকতে হবে এবং ব্যবহারের পূর্ণ অধিকার থাকতে হবে। তো এই যে দখল বা ব্যবহারের পূর্ণ অধিকার, এই কথাটা মানে ঋণের ক্ষেত্রে এক্সেপশন, মানে ধরুন আমি কাউকে ঋণ দিয়েছি,
তো আমার তো সেটার মধ্যে দখল নেই বা ব্যবহারের অধিকার নেই, কিন্তু সেই ঋণটা যদি পাওয়াটা সুনিশ্চিত হয়, যেহেতু এটা আমার কনসেন্ট নিয়েই সেই টাকাটা অন্যের কাছে আসে, তো সুতরাং ধরে নেওয়া হবে যে বিধানগতভাবে এটার দখল এবং ব্যবহারের অনুমতিও আমার পক্ষ থেকে আছে। তো সেই হিসাবে ঋণের জাকাতটা দিতে হয়। তো মালিকানা লাগবে। তো সুতরাং নারীদের বিবাহের মোহরের যে টাকা, যেটা আমাদের সমাজে আমরা ব্যাপকভাবে দেখি যে স্ত্রীদের মোহরের টাকা বকেয়া থাকে, তো সেই টাকার কি জাকাত স্ত্রীকে দিতে হবে? বলুন, দিতে হবে? দিতে হবে না। কেন দিতে হবে না? মালিকানা নেই। যদি বলেন মালিকানা আছে, কিভাবে? অনেক সময় জিজ্ঞাসা করলে বলে স্ত্রী স্বামীর কাছে মোহর চাইলো, তো স্বামী বলল যে আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যা আছে সবই তো তোমার, তো মোহরের টাকাও তো তোমার কাছেই আছে। তো যদি এটা আমরা ধরেও নেই তর্কের খাতিরে, তো মালিকানা থাকার পরও কি দখল আছে? দখল নেই। ব্যবহারের অধিকার আছে? অধিকার নেই। এজন্য স্ত্রীর যে বকেয়া মোহর, সেই মোহরের উপর জাকাত ফরজ হবে না। আমানত হিসাবে কারো কাছে কিছু টাকা রাখা আছে, জাকাত আসবে? আসবে না। কেন আসবে না? মালিকানা নেই। কিছু টাকা হারিয়ে গেছে বা কোনো জাকাতযোগ্য সম্পদ হারিয়ে গেছে, তো এটার উপর জাকাত আসবে? আসবে না। কেন আসবে না? কারণ এটার দখল নেই এবং ব্যবহারের পূর্ণ অধিকার নেই। জাকাতযোগ্য সম্পদ দিয়ে জাকাত ফরজ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো নেসাব পরিমাণ হতে হবে। নেসাব নিয়ে আমরা সামনে আলোচনা করব। তৃতীয় শর্ত হলো জাকাত বর্ষ পূর্ণ হতে হবে। তো নেসাবটা কি? অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু স্বর্ণ অথবা রূপা, টাকা পয়সা বা ব্যবসায়িক সম্পদের উপরে জাকাত ফরজ করেনি, বরং এটা একটা নির্দিষ্ট পরিমাণ হওয়ার পরে সেটাকে জাকাত ফরজ করেছেন। তো এখানে আমরা যে বিষয়টা সহজে বলতে চাচ্ছি সেটা হলো, জাকাত ফরজ হওয়ার জন্য জাকাতযোগ্য সম্পদের সর্বোচ্চ কোনো পরিমাণ নেই, তবে সর্বনিম্ন পরিমাণ আছে। তো সর্বনিম্ন পরিমাণ কি? যেই পরিমাণ না থাকলে জাকাত ফরজ হবে না। তো ওই সর্বনিম্ন পরিমাণকেই শরিয়ার পরিভাষায় নেসাব বলা হয়। তো নেসাব কি? আমরা জেনেছি জাকাতযোগ্য সম্পদ হলো চারটি। এই চারটি সম্পদের বা বহুল প্রচলিত জাকাতযোগ্য সম্পদ চারটি। এই চারটি সম্পদের নেসাব আমরা এখন আলোচনা করব। প্রথমেই হলো স্বর্ণের নেসাব। তো হাদিসে স্বর্ণের নেসাবের ক্ষেত্রে 20 দিনারের কথা এসেছে। তো 20 দিনারটাই আমরা বর্তমান সময়ে যদি সেটাকে কনভার্ট করি, তো সেটা ভরি হিসাবে আছে 7.5 ভরি, আর গ্রাম হিসাবে আসে 87.48 গ্রাম। 7.5 ভরি আর গ্রাম হিসাবে 87.48 গ্রাম। এটা হলো যার কাছে শুধু স্বর্ণ আছে, অর্থাৎ যার কাছে শুধু স্বর্ণ আছে, তার কাছে রূপা নেই, ব্যবসায়িক পণ্য নেই, নগদ টাকা নেই, তার ক্ষেত্রে এই বিধান। দ্বিতীয় হলো রূপা। কারো কাছে শুধু রূপা আছে, তার কাছে স্বর্ণ নেই, ব্যবসায়িক পণ্য নেই এবং নগদ টাকা নেই, তার ক্ষেত্রে নেসাব কি? হাদিসের ভাষাই হলো 200 দিরহাম। তো সেটা ভরি হিসাবে 52.5 ভরি এবং গ্রাম হিসাবে 612.36 গ্রাম। কিন্তু আমাদের সমাজে যেটা হয় সেটা হলো, মানুষের কাছে মিক্সড সম্পদ থাকে। কারো কাছে হয় কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কারো কাছে রূপা আছে, কিছু টাকা আছে, কারো কাছে স্বর্ণ আছে অথবা টাকা আছে, কারো কাছে রূপা আছে, স্বর্ণ আছে এবং টাকা আছে। অর্থাৎ এই চারটা সিনারিও আমাদের সমাজে আমরা সবচেয়ে বেশি দেখে থাকি। তো এই সকল ক্ষেত্রে জাকাতের নেসাব কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সকল ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে যেই মূল উসুলটা বা যেই মূলনীতিটা আমরা দেখব সেটা হলো আনফা আলিল ফোকারা, অর্থাৎ যেইভাবে হিসাব করলে দরিদ্রদের অধিক বেশি উপকার হয় সেভাবেই আমরা জাকাতের হিসাব করব। তো আমরা দেখি যে স্বর্ণের নেসাব তো 7.5 ভরি স্বর্ণ। তো 7.5 ভরি স্বর্ণের মূল্য তো অনেক বেশি। তো সেই তুলনায় 52.5 ভরি রূপার মূল্য কম। তো 52.5 ভরি রূপার মূল্য ধরে যদি আমরা হিসাব করি তাহলে জাকাত বেশি ফরজ হয় এবং দরিদ্রদের অধিক উপকার হয়। তো সেই হিসাবে আমরা বলতে পারি এই চারটা ক্ষেত্রে নেসাবের পরিমাণ হবে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য। অর্থাৎ কারো কাছে যদি স্বর্ণ এবং রূপা থাকে, কারো কাছে যদি স্বর্ণ এবং টাকা থাকে, কারো কাছে যদি স্বর্ণ রূপা এবং টাকা থাকে, কারো কাছে যদি স্বর্ণ রূপা এবং টাকা থাকে, তাহলে এইগুলোর পূর্ণ মূল্য বা টোটাল ভ্যালু যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্যে পৌঁছে যায় তাহলে তার উপর জাকাত ফরজ। এখন প্রশ্ন হলো, আমরা যে এখানে 52.5 তোলা রূপার মূল্য বলছি, এটা কোন মূল্য? আমাদের সমাজে তো বিভিন্ন ধরনের মূল্য পাওয়া যায় বা বিভিন্ন ধরনের রূপা পাওয়া যায়। কোনোটা 18 ক্যারেট, কোনোটা 21 ক্যারেট, কোনোটা 22 ক্যারেট, আবার 24 ক্যারেট যেটা পিওর সিলভার। কোনটা আমরা এখানে ধরব? তো এই ক্ষেত্রে আমরা নেসাবের ক্ষেত্রে যেটা একেবারে পিওর সিলভার অর্থাৎ 24 ক্যারেটের যে রূপা সেটার মূল্য আমরা ধরব। এবং 24 ক্যারেটের রূপার মূল্য যে ধরতে হবে এই বিষয়ে কিছু রেফারেন্স এখানে আছে।
তো এই রেফারেন্সগুলো আপনারা পরবর্তীতে স্লাইডে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের সমাজে কয়টা রেট আছে দেখেন, আমাদের সমাজে যদি আমরা দেখি 3টা রেট আমরা মোটামুটি দেখতে পাই। একটা হলো আন্তর্জাতিক বাজারের রেট, গতকাল রাতেও আমি এই রেটটা বের করেছি। তো আন্তর্জাতিক বাজারে বর্তমানে রূপার ভরি হলো 1461 টাকা 49 পয়সা। তো এই রেটটা হলো ইন্টারন্যাশনাল রেট। এই রেটে আমাদের সমাজে কোনো ট্রানজ্যাকশন হয় না। আমাদের সমাজে যে ট্রানজ্যাকশন হয় 2টা রেটে, একটা হলো বাজুসের রেট, বাংলাদেশ জুয়েলারি সমিতি। তো বাজুসের রেট হলো ভরি প্রতি, বাজুস তাদের রেটটা আমি এখানে উল্লেখ করেছি, তাদের 21 ক্যারেট, 18 ক্যারেট এবং 22 ক্যারেটের একটা রেট দিয়েছে। অর্থাৎ তারা 22 ক্যারেট পর্যন্ত দিয়েছে, 24 ক্যারেটের রেট দেয়নি। কেন দেয়নি? কারণ বাজুসের যে রেট এটা মূলত অর্নামেন্টসের জন্য, অর্থাৎ অলংকার তৈরি করার জন্য। এজন্য তারা 22 ক্যারেটের রেট দিয়েছে, 24 ক্যারেটের রেট দিয়ে নেই। এবং তারা ওই রেটের মধ্যে তাদের বিভিন্ন ধরনের প্রফিট, মেকিং কস্ট ইত্যাদিকে ইনক্লুড করে তারা রেটটাকে ডিক্লেয়ার করে। এজন্য আমরা দেখি যে বাজুসের রেটটা হয় বেশি। বাজুসের রেট হলো 1 ভরি রূপার মূল্য হলো 22 ক্যারেট 2577 টাকা। তো সেই তুলনায় তাঁতিবাজার আমরা জানি যেটা স্বর্ণ এবং রূপার একেবারে পাইকারি বাজার, সেখানে একেবারে পিওর যেই পিওর যে সিলভার আছে সেই সিলভারের ভরি হলো 1600 টাকা। তো 1600 টাকা হিসাবে 52.5 ভরি রূপার মূল্য আসে 84,000 টাকা। তো তাঁতিবাজারের এই রেট ধরেই আমরা রূপার মূল্য হিসাবে আমরা বলছি যে বর্তমানে জাকাতের নেসাব হবে 52.5 তোলা রূপার মূল্য, 52.5 ভরি রূপা তাঁতিবাজারের রেট অনুযায়ী এর মূল্য হয় 84,000 টাকা। তো সুতরাং 84,000 টাকা যার কাছে থাকবে তো সেটাই হলো নেসাব পরিমাণ সম্পদের, সে মালিক হয়ে যাবে। তো টাকার ক্ষেত্রে এবার আমরা দেখি, অনেকে জিজ্ঞাসা করেন, অনেকে প্রশ্ন করেন যে কত টাকা থাকলে আমি বলবো আমার উপর জাকাত ফরজ। তাহলে এটার এক কথায় উত্তর হলো এই, কারো কাছে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য, তো সেটা বর্তমানে তাঁতিবাজারের রেট অনুযায়ী 84,000 টাকা থাকে, তাহলে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক। ব্যবসায়িক পণ্য, তো ব্যবসায়িক পণ্যেরও জাকাত দিতে হয়, জাকাত ফরজ, যেটা আমরা আলোচনা করেছি। তো ব্যবসায়িক পণ্যের নেসাব কি? তো এ ব্যাপারে হাইয়াতু কিবারুল উলামার মতামত হলো যে স্বর্ণ এবং রূপা এই 2টা মূল্যের মধ্যে যেই মূল্যটাকে আগে টাচ করে সেটার উপর ভিত্তি করেই নেসাব হবে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে স্বর্ণ এবং রূপার মধ্যে কোনটার নেসাব আগে টাচ করে? অবশ্যই রূপার। তো সুতরাং 52.5 ভরি রূপার যে মূল্য, অর্থাৎ বর্তমান মার্কেট তাঁতিবাজারের রেট অনুযায়ী 84,000 টাকা, এই পরিমাণ টাকা যদি হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে। আচ্ছা, এখন ব্যবসায়িক পণ্য যখন আমরা জাকাত আদায় করতে যাব, তো এই পণ্যগুলোর ভ্যালুয়েশন করতে হবে। তো ভ্যালুয়েশন করতে গেলে আমরা কোন মূল্যের ভ্যালুয়েশন করব? পাইকারি মূল্য নাকি খুচরা মূল্য? তো মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর মতামত হলো পাইকারি মূল্য, অর্থাৎ আমরা পাইকারি মূল্য ধরে, অর্থাৎ আমার কাছে যে পরিমাণ পণ্য আছে সেগুলোর পাইকারি মূল্য ধরে আমি সেটা জাকাতের হিসাব করব। তবে মুফতি আবুল হাসান আবদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনার মত হলো যে ব্যবসায়িক পণ্যগুলো সবগুলোকে যদি আমি একসাথে বিক্রি করে দিই তাহলে যে মূল্য হয় সেই মূল্য ধরেও আমি জাকাত হিসাব করতে পারবো। তবে অফিসারি স্ট্যান্ডার্ডের মতামত হলো যে এখানে ব্যবসার ধরন দেখতে হবে। ব্যবসা যদি হয় যে পাইকারি বিজনেস তাহলে পাইকারি মূল্য ধরবে, ব্যবসা যদি হয় খুচরা ব্যবসা তাহলে খুচরা মূল্য ধরবে। তবে আমাদের এই অঞ্চলে প্রতিষ্ঠিত মত হলো পাইকারি মূল্য ধরা, তো আমরা পাইকারি মূল্য ধরেই হিসাব করতে পারি। আর স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে যখন আমি জাকাত আদায় করতে যাব, এতক্ষণ তো আলোচনা হয়েছে নেসাবের আলোচনা, কিন্তু আমি যখন জাকাত আদায় করতে যাব তখন আমি কোন মূল্য ধরব? তো সেই ক্ষেত্রে যেহেতু স্বর্ণের উপর জাকাত ফরজ, রূপার উপর জাকাত ফরজ, তো এটা আমি হয় এটার অংশ থেকে আদায় করব অথবা এটা মার্কেটে বিক্রি করলে যেই মূল্য পাওয়া যাবে সেই মূল্যে আদায় করব। তো আমাদের সমাজে সাধারণত এগুলো বিক্রি করতে গেলে বাজুসের যে রেট, ওই রেট থেকে 20% কম মূল্যে পাওয়া যায়। সুতরাং আমরা স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে বাজুসের রেটের 20% মূল্য লেস করে মূল্যটাকে বের করে এরপরে আমরা জাকাতের হিসাব করতে পারবো। এরপর জাকাত বর্ষ। জাকাত বর্ষের অর্থ কি? অর্থাৎ যখন আমার কাছে একটা নেশাব পরিমাণ সম্পদ এসে গেল, এই নেশাব পরিমাণ সম্পদ 1 চন্দ্র বছর আমার মালিকানায় থাকতে হবে। এই 1 চন্দ্র বছর মালিকানায় থাকার অর্থ কি? এই মালিকানায় থাকার অর্থ হলো সর্বপ্রথম আমি যেদিন নেশাবের মালিক হলাম এবং আমার যেদিন জাকাত বর্ষ পূর্ণ হলো, এই উভয় দিনে নেশাব পরিমাণ থাকা। মাঝখানে সম্পদ কি পরিমাণ কমলো বা বাড়লো সেটা মূল বিবেচনার বিষয় না।
অর্থাৎ মাঝখানে যদি সম্পদ একেবারে নীল হয়ে না যায়, একেবারে নিঃশেষ হয়ে না যায়, মোটামুটি কিছু না কিছু থাকে, আর সাধারণত আমাদের এটা থাকেই, তাহলে সেই হিসাবে আমরা বছরের শুরু এবং শেষে যেহেতু নেশাব পরিমাণ সম্পদ আছে, তো ধরে নিব আমার জাকাত বর্ষ পূর্ণ হয়েছে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রত্যেকটা সম্পদের উপর বর্ষ অতিবাহিত হওয়া জরুরি না। ধরুন আমার জাকাত বর্ষ পূর্ণ হয় 22 শাবান, তো গতকালকে আমি ধরুন 50,000 টাকা পেয়েছি, বা গত পরশু আমি 20,000 টাকা পেয়েছি, তো এটা তো মাত্র 2 দিন হলো বা 1 দিন হলো, এটারও জাকাত দিতে হবে? হ্যাঁ, এটারও জাকাত দিতে হবে। মোট কথা জাকাত বর্ষ পূর্ণ হওয়ার দিন আমার কাছে বিদ্যমান জাকাতযোগ্য যত সম্পদ থাকবে পুরোটার হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। তো জাকাত বর্ষ আমরা কোন বর্ষ হিসাব করব, সৌরবর্ষ নাকি চন্দ্রবর্ষ? আপনারা বলুন কোন বর্ষ? চন্দ্রবর্ষ, কারণ ইসলামী এবাদতের ক্ষেত্রে চন্দ্র বছরের হিসাব হয়। তো সৌর বছর ধরলে কি অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে, কারণ সৌর বছর হয় 365 দিনে আর চন্দ্র বছর হয় 354 দিনে, তাহলে 11 দিনের গ্যাপ আছে। তাহলে আমি যদি সৌর বছর হিসাবে জাকাত আদায় মানে আমি যদি সৌর বছর হিসাবে জাকাত আদায় করি, তাহলে আমার 11 দিনে জাকাত অনাদায়ী থেকে যাবে। এই জন্য আমাকে চন্দ্র বছর হিসাবে জাকাত আদায় করতে হবে, এবং চন্দ্র বছর হিসাবে জাকাতের হিসাব করা এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জাকাত নিয়ে আমাদের সমাজে কিছু মিথ বা ভুল প্রচলন আছে। একটা ভুল প্রচলন হলো যে ব্যবসায় লোকসান হলে মনে হয় জাকাত দিতে হয় না, যখন ব্যবসা প্রফিটে থাকবে তখনই জাকাত আসবে। তো এটা একেবারেই ভুল। জাকাতের সম্পর্ক লাভ লোকসানের সাথে না, জাকাতের সম্পর্ক হলো জাকাতযোগ্য সম্পদের মালিক হওয়ার সাথে। সুতরাং আমার মালিকানায় যদি জাকাতযোগ্য সম্পদ থাকে এবং আমার যদি কোনো পরিশোধযোগ্য দায় থাকে, তো সেই লায়াবিলিটি বা সেই দায়কে বিয়োগ করে নিট জাকাতেবল যে অ্যাসেট আছে সেই অ্যাসেটের হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। জাকাতের ক্ষেত্রে আরেকটা যে মিথ আছে, অনেকেই 2.5% হিসাবে জাকাত দেয় এবং সেটা সৌর বছর হিসাবে দেয়। তো আমরা একটু আগেই বললাম সেটা সঠিক না। এখন যদি কোনো কারণে সৌর বছর হিসাবে দিতেই হয়, বিশেষত কোম্পানি জাকাতের ক্ষেত্রে এই বিষয়টা আসে, যেহেতু তাদের ব্যালেন্স শিটগুলো এইগুলো সৌর বছর হিসাবেই তৈরি হয়, তো সেই ক্ষেত্রে অফিশিয়াল স্ট্যান্ডার্ড বলেছে যে জাকাত 2.5%-এর পরিবর্তে 2.577 হারে জাকাত দিবে, অথবা যদি লিপিয়ার হয় তাহলে 2.5775% এই হারে জাকাত দিবে। তবে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওই ভাঙতি বিষয়টাকে মানে ফুল করে তিনি বলেছেন যে এখানে 2.60% হারে জাকাত দিলেই তাহলে জাকাত আদায় হয়ে যাবে। এখানে আরেকটা বিষয়, এই মিথ আমাদের সমাজে অনেক বেশ প্রচলিত, সেটা হলো অনেকে মনে করেন যে জাকাতের ক্ষেত্রে স্বর্ণের নেশাবেই হলো মূল, আর রূপার নেশাব হলো মূল না, বরং রূপার নেশাব হলো স্বর্ণের নেশাবের অনুগামী। এই মিথ আমাদের সমাজে প্রচলিত আছে, তবে এটা একেবারেই রং। আমরা যদি ফিকহ দেখি এবং সালাফে সালেহিনের বিষয়গুলো দেখি, আমরা দেখতে পাই যে জাকাতের নেশাবের ক্ষেত্রে স্বর্ণ এবং রূপা দুইটা আলাদা আলাদা নিসাব। এবং আমরা বিভিন্ন রেওয়ায়েত যদি দেখি তাহলে দেখতে পাই যে স্বর্ণের নেশাবের তুলনায় রূপার নেশাবের ব্যাপারে অধিক হাদিস এবং আসার বর্ণিত হয়েছে। বরং সালাফ থেকে এর উল্টা মত আমরা পাই যে কেউ কেউ রূপার নেশাবকে মূল ধরেছেন এবং স্বর্ণের নেশাবকে এর অনুগামী ধরেছেন। তো সুতরাং এ কথা বলা যে স্বর্ণের নেশাবেই মূল, আমরা স্বর্ণের নেশাবেই হিসাব করব জাকাত, বা স্বর্ণের নেশাবে আমাদেরকে যেতে হবে, এই কথাটা আসলে ঠিক না। আসলে এই কথার দিকে যাওয়া হয় কেন, বা এই কথার দিকে যাওয়ার প্রয়োজনীয়তাটা অনুভব হয় কেন? এটা এই কারণে হয়, বর্তমানে দেখা যায় যে কিছু অর্নামেন্টস, স্বর্ণ বা রূপা কোনো নারীর কাছে অল্প কিছু তো থাকেই, বিয়ের সময় সে সেটা পেয়ে যায়, আর কারো কাছে 10-15 হাজার টাকা থাকাটা স্বাভাবিক। তো এদিকে 10-15 হাজার টাকা আছে, আবার এদিকে 2 ভরি বা 3 ভরি স্বর্ণ আছে। তো 3 ভরি স্বর্ণ আর এখানে যদি আমরা 10,000 টাকা মিলাই, তো রূপার নেশাব হিসাব করলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। তো তার উপর জাকাত ফরজ বলা হচ্ছে, অথচ বাস্তবতা হলো এরকম সে আসলে দিন এনে দিন খায় এবং সে জাকাত আদায় করার মতো ক্যাপেবল না। তো এই জাতীয় সিচুয়েশনের ক্ষেত্রে অনেকে স্বর্ণের নেশাবকে জাকাতে নেশাব হিসাবে কাউন্ট করতে চান। তো এই সমস্যা সমাধানের একটা বিকল্প বিষয় আছে, সেটা হলো, আমি এখানে খুব সংক্ষেপে বলছি, সেটা হলো জাকাতের হিসাবের যেই পদ্ধতিটা আমরা বললাম যে মূল্যমান হিসাবে হিসাব করা, সেটা তো বলাই হলো। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো অংশের হিসাবে জাকাতের হিসাব করা। এটাকে যদি খুব সংক্ষেপে বলি, একটু মনোযোগ দিতে হবে এই বিষয়টা বোঝার জন্য। সেটা হলো, দেখুন কারো কাছে যদি 3.5 ভরি স্বর্ণ থাকে, তার মানে নেশাবের অর্ধেক তার কাছে আছে। এখন তার কাছে 10,000 টাকা আছে, তাহলে যদি আপনি মূল্যমান হিসাবে মিলান তাহলে কিন্তু তার উপর জাকাত ফরজ।
কিন্তু যদি অংশের হিসাবে মিলান, যেমন আমরা টাকাকে ধরলাম এটা রূপার স্থলাভিষিক্ত, তাহলে তার উপর জাকাত ফরজ হতে হলে বলতে হবে তাকে অর্ধেক নেশাব অর্থাৎ রূপার নেশাবের অর্ধেক পরিমাণ তার কাছে থাকতে হবে। তাহলে অর্ধেক রূপা অর্থাৎ যদি 52.5 তোলা রূপার মূল্য হয়ে থাকে 84,000 টাকা, তাহলে অর্ধেক রূপা কতটুকু? 16 ভরি সামথিং, আরেকটু বেশি। তাহলে এটার মূল্য কত? এটার মূল্য হবে হলো 42,000 টাকা। তাহলে কি তার কাছে 42,000 টাকা আছে? নেই, তার কাছে আছে 10,000 টাকা। তাহলে এইভাবে যখন আমরা মূল্যমানের ভিত্তিতে না মিলিয়ে অংশের ভিত্তিতে মিলালাম, তখন কিন্তু তার উপর জাকাত ফরজ হচ্ছে না। তবে এই অংশের ভিত্তিতে মিলিয়ে জাকাতের নেশাবের ক্যালকুলেশন করা বা হিসাব করা, এই বিষয়টা এখনও ব্যাপকভাবে ফতোয়ার দেওয়া হয়নি। যদিও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আমরা এটার ফতোয়া দেখতে পেয়েছি, তবে আমাদের অঞ্চলে এটা ব্যাপকভাবে দেওয়া হয়নি বা বলা হচ্ছে না। তবে যদি কোনো নারীর এরকম কোনো সিচুয়েশন হয় যে তার উপর জাকাত ফরজ হয়ে যাওয়ার কারণে অনেক হারাজ বা অনেক সমস্যার সে সম্মুখীন হচ্ছে, তাহলে সে বিজ্ঞ কোনো মুফতির সাথে আলোচনা করে তার ব্যাপারে আলাদাভাবে জেনে নেবে। কারণ ফতোয়া এটা ব্যক্তি হিসাবে তারতম্য হয়, ফতোয়া এটা অবস্থা হিসাবে তারতম্য হয়। তো এই বিষয়টা মানে এইভাবে সমাধানে আমরা যেতে পারি। সর্বশেষ হলো জাকাত বর্ষ পূর্ণ হওয়ার আগে অনেকে তার যে অলংকার আছে, অর্নামেন্টস আছে, এগুলো সন্তানকে দিয়ে দেয়। ধরুন আমার জাকাত বর্ষ পূর্ণ হবে 22 রমজান, আজকে 22 শাবান আমি আমার অলংকারগুলো আমার সন্তানকে দিয়ে দিলাম। বললাম তো আমার তো জাকাত বর্ষ পূর্ণ হওয়ার আগেই আমার মালিকানা থেকে বের হয়ে গেছে, তো এটা কি জাকাত আমার থেকে বাদ যাবে? না, এটা হলো ইহুদিদের হিলা বাহানা, এটা মুসলমানদের আচরণ না। বরং জাকাত আমার উপর ফরজ হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জাকাত ইসলামের একটি অন্যতম রুকন, ফরজ বিধান। জাকাত আদায় করতে পারাটাও এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ। তো সেটা শুকরিয়া হিসাবে আমরা জাকাত আদায়ের চেষ্টা করি।